হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু নবসার বায়ো ক্লাস। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে ইকোসিস্টেম পার্টটা। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি আজকের আমাদের এই স্পেশাল ক্লাস। সায়ন, সিন্ড্রিলা, শাতানিক, অনিকেত, সৌরাশিস, গৌরব, রাজদীপ, অনুভব, সোহম, সুদীপ্ত, দিশারি, সৌম্যজিৎ, ঐন্দ্রিলা, অঙ্কন, দেবারুণ, সৌম্যদিত্য, সুতানু, সৃজিতা, নিরুপমা, ঈশান, কৃষ্ণাশিস, আরুষি অ্যান্ড সৌরেশ, রশ্মি, প্রমিত, দেবার্ঘ, সপ্তর্ষি, সৌম্যজিৎ, কৌশানী, দেবপাম, সৌরেশ। দেখো, আমরা বলছিলাম তোমাকে এই যে ইকোসিস্টেম চ্যাপ্টারটা, এটা তোমার লাইফের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা ইকোসিস্টেমটা যদি ভালোভাবে না জানি তাহলে আমরা আমাদের সারাউন্ডিংসের যে নেচার তাদেরকেও আমরা ভালোবাসতেই পারবো না। তাহলে এই চ্যাপ্টারটা শুধুমাত্র পরীক্ষা বা এক্সামের জন্য নয়, তোমার বেঁচে থাকার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর তুমি যদি বেঁচেই না থাকলে তাহলে পড়াশোনারই বা কী মূল্য আছে। তাহলে আমাদের বেঁচে থাকবার জন্য কি দরকার? আমাদের এনভায়রনমেন্টকে ভালোবাসতে হবে। কিন্তু ভালোবাসবো কেন? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার এনভায়রনমেন্ট, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ আমরা যে এনভায়রনমেন্টে থাকি, উইথাউট দিস এনভায়রনমেন্ট উই ক্যান নট সারভাইভ। অনেকে আমরা বুঝি না, তোমরা কেন, অনেক গার্জেনরাও প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝতে চায় না। যে তাদের সবসময় আমরা বাচ্চাদেরকে বলি পড়াশোনা কর পড়াশোনা কর, কিন্তু এর থেকে আমরা যদি একটু নেচারে গিয়ে একটু টাইম কাটাই, সেখানে থেকে যদি শিখতে পারি, আমরা কিন্তু অনেক বেশি কিছু বড় কিছু শিখবো। মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই নেচারের সঙ্গে ক্লোজে যাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আজকে আমরা নেচারের সঙ্গে হয়তো ডাইরেক্টলি ক্লোজে না গেলেও আমরা ইনডাইরেক্টলি নেচারের খুব ক্লোজে যাওয়ার চেষ্টা করব আর বুঝতে চেষ্টা করব হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আওয়ার নেচার, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট আওয়ার এনভায়রনমেন্ট। আমরা আগের দিন ডিসকাস করছিলাম সেই ফুড চেনের কথা। ফুড চেনে আমরা দেখছিলাম ডিফারেন্ট অর্গানিজম বা ডিফারেন্ট অ্যানিম্যালস, প্ল্যান্টস, এদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ আছে ফর দ্য ফুড। বাট আমরা একটা নতুন টপিকের কথা বলি, দ্যাট ইজ দ্য ট্রপিক লেভেল। দেখো, এখানে আমরা প্রত্যেকটা অর্গানিজমকে এক একটা ছোট ছোট সেকশন ওয়াইজ তাদেরকে অ্যারেঞ্জ করছি। মানে কি, এ স্পেসিফিক প্লেস দিয়েছি এভরি অর্গানিজমকে ইন দ্য ফুড চেনের মধ্যে, অ্যান্ড এভরি দিস আলটিমেটলি পজিশন আর কল দ্য ট্রপিক লেভেল। দেখো, প্রথম যে আমাদের বেসমেন্টে যে ট্রপিক লেভেলটা প্রেজেন্ট আছে, এটাকে আমরা বলছি প্রাইমারি প্রডিউসার। ইট ইজ দ্য ফার্স্ট ট্রপিক লেভেল। এর মধ্যে কারা আসে? প্ল্যান্টসরা আসে। কেন? প্ল্যান্টসরা তো ফুড প্রোডাকশন করতে পারে, সেই কারণের জন্য আছে। এর জন্য এর মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটনস আছে, গ্রাস আছে, ট্রি আসে। দ্যাট মিনস দ্য অল টাইপ অফ অটোট্রপিক অর্গানিজমগুলো বিলংস করে এই প্রাইমারি প্রডিউসারের মধ্যে। তাহলে এটা কত নম্বর ট্রপিক লেভেল হলো? ফার্স্ট ট্রপিক লেভেল হলো। এর পরের ট্রপিক লেভেলটা এটা হচ্ছে প্রাইমারি কনজিউমার। তাহলে ট্রপিক লেভেল ওয়াইজ এটা সেকেন্ড ট্রপিক লেভেল। এদেরকে আমরা বলি হার্বিভোরাস। কেন হার্বিভোরাস বলি বলো তো? কারণ এটা হার্বস ইটার, দ্যাট মিনস দ্য প্ল্যান্ট ইটার। এদের মধ্যে জু প্ল্যাঙ্কটনস আসে, গ্রাস হপার আসে, কাউ আসে, মানে যারা প্ল্যান্টকে ফুড হিসাবে টেক আপ করে, এখানে তারাই আসে এর মধ্যে। তারপর আসবো সেকেন্ডারি কনজিউমার, যেটা আসছে তোমার থার্ড টপিক লেভেলের মধ্যে আসে, যারা হচ্ছে কনজিউমার এবং তারা মেনলি প্রাইমারি কনজিউমারকে ফুড হিসাবে টেক আপ করে। তারপর টার্সিয়ারি কনজিউমার লেভেল ওয়াইজ যদি দেখি, এটা হচ্ছে ফোর্থ ট্রপিক লেভেলের মধ্যে আসছে। মেবি ইট ইজ দ্য টপ। তোমার কার্নিভোরাসও হতে পারে, হিউম্যান বিংস থেকে লায়ন্স, টাইগার, তারা বিলংস করে এই তোমার টার্সিয়ারি কনজিউমারের মধ্যে। এই হচ্ছে একটা আমরা ট্রপিক লেভেলের কথা বললাম। সো এভরি লিভিং অর্গানিজম হ্যাভ এ পজিশন ইন আওয়ার ইকোসিস্টেম। এবার দেখো, তাহলে একটা পার্টিকুলার মনে করো এনভায়রনমেন্টে কি প্রেজেন্ট থাকে? পার্টিকুলারলি একটা এনভায়রনমেন্টে মনে করো স্পেসিফিক কিছু লিভিং অর্গানিজমই প্রেজেন্ট থাকে। আর এখানে প্রত্যেকটা লিভিং অর্গানিজমগুলোকে সারভাইভ করবার জন্য কি দরকার? এনার্জি দরকার। এই এনার্জির সোর্সটা কি? সোর্সটা হচ্ছে সান।
এবার এই সানের থেকে যে এনার্জিটা কে টেক আপ করতে পারে, প্ল্যান্টসরা টেক আপ করতে পারে, বিকজ দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ট্র্যাপিং দ্য সানলাইট। এবার প্ল্যান্টও সানলাইটের এনার্জিটাকে টেক আপ করলো, তারপর হার্বিভোরার্স অর্থাৎ প্রাইমারি কনজিউমাররা তাদেরকে ফুড হিসেবে টেক আপ করলো, তারপর টার্সিয়ারি, তারপর টপ কনজিউমার। মানে যখন এই ফুড হিসাবে ট্রান্সফার হচ্ছে, এনার্জিটাও ট্রান্সফার হচ্ছে, কিন্তু এখানে কত পার্সেন্ট এনার্জি ট্রান্সফার হয় নেক্সট ট্রপিক লেভেলের মধ্যে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হয় 10%। সেই জন্য আমরা কি বলছি, নাম্বার অফ ট্রপিক লেভেলস অনলি দ্য 10% ল, দ্যাট মিনস দ্য 10% এনার্জি শুধুমাত্র ট্রান্সফার হয় তার পরবর্তী, দ্যাট মিনস দ্য নেক্সট স্টেপস অফ দ্য ট্রপিক লেভেলের মধ্যে। এটা ভেরি ইম্পর্টেন্ট, সায়েন্স অলিম্পিয়াড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে ভালো করে। এবার আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, সেটাকে আমরা বলছি ইকোলজিক্যাল পিরামিডস। আমরা তো ট্রপিক লেভেল ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, তাই তো? এবার আমরা দেখো ইকোলজিক্যাল পিরামিডসের মধ্যে দেখি, আমরা একটা পিরামিডসের লাইক স্ট্রাকচার তৈরি করেছি। এই পিরামিডসের মধ্যে কারা কারা আছে? এটা হচ্ছে তোমার, এটা কারা কারা এরা প্রডিউসাররা, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার। এইভাবে অ্যারেঞ্জমেন্ট করলে আমরা যখন একটা পিরামিড লাইক শেপ পাচ্ছি, এটা ইকোসিস্টেমের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বলছি, দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ফুড চেন ইন দ্য ফর্ম অফ পিরামিড ইজ দ্য কল দ্য ইকোলজিক্যাল পিরামিডস। এটা পিরামিডের মতোই দেখতে লাগছে, তাই না? ঈশান, কৃষ্ণাশিস, সুদীপ্ত, অনিকেত, সিন্ডিলা, সাতানিক, বোঝা গেল ব্যাপারটা? আরশি, সৌরেশ। এবার এই ইকোলজিক্যাল পিরামিডসগুলো আমরা যদি দেখি, এটা মেনলি দেখো আমরা যদি ক্লাসিফাই করি, এটা মেনলি 3 টাইপসের ইকোলজিক্যাল পিরামিডস হয়। আর এই টপিকটা তোমার ক্লাস 12 অবধি ভেরি ইম্পর্টেন্ট। কী কী সেইগুলো? পিরামিডস ইন নাম্বার, পিরামিডস অফ বায়োমাস, পিরামিডস অফ এনার্জি। বোঝা গেল ব্যাপারটা? এবার তোমাকে ভালো করে বুঝতে হবে, এই যে প্রত্যেকটা আমাদের পিরামিডের নাম্বার, পিরামিড অফ বায়োমাস আর পিরামিড অফ এনার্জি বলতে কি বোঝাচ্ছে, চলো একটা একটা করে বোঝাই। প্রথম হচ্ছে পিরামিডস অফ নাম্বার। তোমাকে আমি একটা গ্রাসল্যান্ডের ইকোসিস্টেমের কথা বলেছি, লাইক তুমি বলতে পারো এটা একটা ফরেস্টের ইকোসিস্টেমও হতে পারে। সেখানে সব থেকে বটমে কারা আছে? প্রাইমারি প্রডিউসাররা আছে। তারপর তুমি দেখলে ওখানে ছোট ছোট র্যাটসরা আছে, যারা গ্রেনস ইটার, মানে প্ল্যান্ট ইটার মেনলি তাহলে বলা যেতেই পারে। তারা হচ্ছে প্রাইমারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমার হিসাবে কিছু স্নেক আছে। টার্সিয়ারি কনজিউমার হিসাবে লাইক তুমি ইগল দেখতে পাচ্ছ। কিন্তু দেখাটা ইম্পর্টেন্ট নয়, দেখো এদের নাম্বারটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রাইমারি প্রডিউসারের নাম্বার আছে লাইক 5 lakhs-এর মতো, 58 lakhs-এর মতো। আর প্রাইমারি কনজিউমারের 7 lakhs-এর মতো, সেকেন্ডারি কনজিউমারের 3 lakhs-এর মতো, টার্সিয়ারি কনজিউমারের নাম্বার অনলি 3 আছে। দেখো, অর্থাৎ যত তুমি আপার লেভেলে যাচ্ছ তত নাম্বারটা কি করছে? ডিক্রিজ করছে। or that means the according to the number of the organism we get a pyramids in our ecosystem, that is called the ecological pyramids and pyramids in number. বোঝা গেল ব্যাপারটা? দেখো কি সুন্দর নাম্বারগুলো কিন্তু ডিক্রিজ করছে, এবং আমরা যদি ওই নাম্বারের উপর বেস করে একটা পিরামিডস তৈরি করি, দ্যাট মিনস ইট ইজ দ্য পিরামিডস ইন নাম্বার। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে আসি আমরা, সেটাকে আমরা বলছিলাম পিরামিডস অফ বায়োমাস। মানে আমরা সেম এই ধরনের পিরামিডসকে নিয়েছি, কিন্তু এই পিরামিডসের কে আমরা ওয়েট করছি। ওয়েট মানে এখানে ড্রাই ওয়েটের কথা বলছি। ড্রাই ওয়েট মানেটা কি জানো? কোনো একটা লিভিং অর্গানিজমের থেকে যদি আমরা ওয়াটারটাকে এক্সিট আউট করিয়ে দিই, যে ওয়েটটা পড়ে থাকে, দ্যাট ইজ আ ড্রাই ওয়েট। আমরা প্রাইমারি প্রডিউসার, তার ওয়েট নিলাম সাপোজ 809 kg/m³। তার থেকে প্রাইমারি কনজিউমার 37, সেকেন্ডারি কনজিউমার 11, টার্সিয়ারি কনজিউমার 1.5। দেখো দেখতে পাচ্ছ এখানে যত আপসাইডে যাচ্ছ
তাদের ওয়েটও ডিক্রিজ করছে, নাম্বার তো কম আছে না, নাম্বার যদি কম থাকে ওয়েট তো কম হবেই স্বাভাবিকভাবে, রাইট? সো দিস ইজ দ্য পিরামিডস অফ বায়োমাস। কিন্তু একটা মজার ইন্টারেস্টিং কনসেপ্ট দেখাই, ইট ইজ কল্ড দ্য ইনভার্টেড পিরামিডস। এই ইনভার্টেড পিরামিডস এই কনসেপ্টটা সায়েন্স অলিম্পিয়াডস অ্যান্ড এন্ট্রান্স এক্সামের জন্য আর ভেরি ইম্পর্টেন্ট। ভালোভাবে মাথায় ঢোকাও, কারণ তোমাকে আমি চাইছি তুমি বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজিতে এমন একজন স্টুডেন্ট হও যারা তোমাকে দেখেই যেন বোঝা যাও তুমি কিছু জানো। নাম্বার ইম্পর্টেন্ট নয়, এরা ভালো করে মাথায় ঢোকাও। নাম্বার হচ্ছে একটা পার্ট অফ লাইফ অনলি, মানে আমরা যেমন স্টেপস হয় না, সেই স্টেপস, এটা নাম্বার ইম্পর্টেন্ট ওই শুধু স্টেপসের জন্যই, কিন্তু তোমার মধ্যে কতটা নলেজ আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটাই তোমার জীবনে কাজে লাগবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে নাম্বার আর তোমার যখন নলেজ থাকবে, তখন একটা সাউন্ড নলেজ থাকবে একটা কোনো সাবজেক্টের উপর, তাহলে তো নাম্বার তো অটোমেটিক আসবে, তাই না? নাম্বারের পিছনে ছুটো না, ছুটতে হবে নলেজের পেছনে। বুঝতে পারছো? তোমরা যারা ভালো দেখবে, তোমরা যারা এখন ক্লাস করছো, তোমাদের মধ্যে যারা সাকসেসফুল হবে তারা আলটিমেটলি তাদের মধ্যে নলেজই আলটিমেটলি থাকবে, তাদের পেছনে তারা নাম্বার নিয়ে আলটিমেটলি কিছু করবে না, নাম্বারের পেছনে তারা ছুটবেও না, তুমি দেখবে না তারাই আলটিমেটলি সাকসেসফুল হবে লাইফে, রাইট? নাম্বার অনলি স্টেপস, নট দ্য অল। এবার দেখো ঠিক একইভাবে আমরা তাহলে একটা নতুন নিউ একটা কনসেপ্ট দেখি, দ্যাট ইজ দ্য ইনভার্টেড পিরামিডস অফ বায়োমাস। এইখানে ব্যাপারটা কি দেখছি দেখো, প্রাইমারি প্রডিউসারের নাম্বারটা অনেক কম বা তোমার বায়োমাসটা অনেক কম, তার থেকে প্রাইমারি কনজিউমারের আলটিমেটলি বায়োমাস বেশি। এরকম হওয়া কি পসিবল? হ্যাঁ, এটা হওয়া পসিবল। দেখো, স্মল স্ট্যান্ডিং ক্রপ অফ ফাইটোপ্ল্যাঙ্কটন সাপোর্ট দ্য লার্জ স্ট্যান্ডিং অফ জুপ্ল্যাঙ্কটনস। আমরা কোনো একটা মনে করো অ্যাকোয়াটিক ফিল্ডে দেখলাম জুপ্ল্যাঙ্কটনস অনেক আছে, কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটনস মানে স্মল অ্যালগিগুলো অনেক কম নাম্বারে আছে। দিস টাইপ অফ পিরামিডস আর কল দ্য ইনভার্টেড পিরামিডস। মাথায় রাখবে এই কনসেপ্টটা। এবার আসবো আমাদের পিরামিডস অফ এনার্জি। আমি আগেও তোমাকে বলেছি 10% লয়ের কথা, অর্থাৎ দেখো এই যে প্রাইমারি প্রডিউসারের মধ্যে যদি 10,000 জুল এনার্জি থাকে, তাহলে প্রাইমারি কনজিউমারের মধ্যে অনলি তো 10%ই ট্রান্সফার হবে, তাহলে এটা কত হবে 1000 জুল। আবার এর মধ্যে কত হবে 10% ট্রান্সফার হবে, কত হবে 100 জুল। আর এই টার্সারি কনজিউমারের মধ্যে হবে 10 অনলি। দেখতে পাচ্ছ অনলি 10%, রাইট, ট্রান্সফার হচ্ছে ইন এভরি টপিক লেভেলের মধ্যে। এটাকে আমরা কি বলছি? এনার্জি পিরামিডস। কিন্তু এনার্জি পিরামিড নাইদার ইনভার্টেড হয় না, তার কারণটা কি জানো? এই যে ইনভার্টেড পিরামিড বায়োমাস পিরামিড হতে পারে, কিন্তু কখনোই এনার্জি পিরামিড হবে না। তার কারণ অনলি সানলাইটটাকে ট্র্যাপ করতে পারে প্রডিউসাররাই, অন্য অ্যানিম্যালসরা পারে না। সো দ্যাট মিনস দ্য প্রডিউসার, রাইট, দে ক্যান ট্র্যাপ দ্য সানলাইট অনলি। সো আফটার দ্য 10% law we are getting, we already know that only 10% of the energy of the first tropic level are converted to the second tropic level. So the energy pyramid always be upright pyramids. এটা মাথায় রাখবে আমাদের, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমি তোমাকে ইনভার্টেড পিরামিডসের কথাও বলেছি। এবার আমরা একটা জিনিস, মজার জিনিস দেখি চলো, সেটা হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন। তোমাকে কনসেপ্টটা একটুখানি জাস্ট বলে দিই। মনে করো একটা বিয়ার রক্স ফিল্ডের মধ্যে যেখানে কোনো প্ল্যান্টস নেই, সেখানে ফার্স্ট টাইম একটা প্ল্যান্টস গ্রো করে, তারপর একটু দেখো স্মল প্ল্যান্টস গ্রো করে, হার্বস গ্রো করে, তারপর ট্রি গ্রো করে, এইভাবে একটা ইকোসিস্টেম গড়ে ওঠে, রাইট? So this is called the ecological succession. From a bare rocks, a ecosystem are developed in a series of time, that is not a sudden time, it takes the some times to formation of a ecosystem. This is called the ecological succession. Very important topic, মাথায় রেখো, একটু অ্যাডভান্স টপিক কথাটা বললাম এটা।
এবার চলে আসি আমরা নতুন আর একটা কনসেপ্ট পড়াবার জন্য তোমাকে, সেটাকে আমি বলবো হ্যাঁ নিউট্রিয়েন্ট সাইক্লিং। নিউট্রিয়েন্ট যেটা তোমার এভরি লিভিং অর্গানিজমের দরকার, সেটা প্ল্যান্ট হোক আর অ্যানিম্যালস হোক। এই নিউট্রিয়েন্টগুলো কোনগুলো, লাইক নাইট্রোজেন আসবে, কার্বন আসবে, বাট এদের নাম্বারটা আমাদের এনভায়রনমেন্টে কনস্ট্যান্ট রাখতে হবে। কেমনভাবে রাখবো বলো তো? রাখবার জন্য আছে এই নিউট্রিয়েন্ট সাইক্লিং প্রসেস। আমরা নিউট্রিয়েন্ট সাইক্লিং প্রসেসটাকে মেনলি দেখো এইভাবে সাইক্লিক ওয়েতে ঘটনাটা ঘটতে থাকছে। আমরা নাইট্রোজেন সাইকেলের কথা তোমায় বলবো, কার্বন সাইকেলের কথাও বলবো। প্রথম দেখো মেনলি টু টাইপস অফ নিউট্রিয়েন্ট সাইকেল হয়, এটা মাথায় রাখবে। ওয়ান ইজ দ্য গ্যাসিয়াস সাইকেল। কোনগুলো গ্যাসিয়াস সাইকেল? দ্য রিজার্ভার অফ দ্য অ্যাটমসফিয়ার, মানে যে গ্যাসগুলোর বা যে সাবস্টেন্সগুলোর যে এলিমেন্টসগুলোর রিজার্ভার হচ্ছে অ্যাটমসফিয়ার, দিস ইজ কল দ্য গ্যাসিয়াস সাইকেল। নাইট্রোজেনের মেন সোর্স সেটা কি? সেটা তো অ্যাটমসফিয়ার। সো নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন all is the gaseous cycle, but some elements their main source are not the atmosphere, their main source are the soil, that is called the sedimentary cycle. এদের মধ্যে সালফার সাইকেল, এদের মধ্যে ফসফরাস সাইকেল আছে, তাই তো? চলো আমরা তোমাকে ফার্স্ট আজকে ডিসকাশনের মধ্যে আসি, দ্যাট ইজ দ্য কার্বন সাইকেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বন সাইকেল বলতে গেলে ফার্স্ট তোমাকে জানতে হয় তোমার বডিতে কার্বনের প্রেজেন্ট আছে? কোথাও আছে কার্বনের প্রেজেন্ট? একটা প্ল্যান্টের বডিতেও বলো তো কোথায় কার্বন লাগে? প্ল্যান্টটাই আগে বলার চেষ্টা করো। তুমি ফটোসিনথেসিস প্রসেস, গৌরব পড়ছিলে তো ফটোসিনথেসিস প্রসেস, ওখানে আমরা কি প্রোডাকশন হয়? গ্লুকোজ প্রোডাকশন হয়। সেই গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। ওই যে সি বললাম এটা হচ্ছে কার্বন থেকে আসছে, মানে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার রিয়াক্ট টুগেদার অ্যান্ড প্রডিউস দ্য গ্লুকোজ। সেই কার্বনটা দেখো ফুডের মধ্যে কনভার্সন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যাটমসফিয়ারে মেন কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইডটাকে কে ট্র্যাপ করতে পারে? প্ল্যান্ট পারে, অটোট্রপসরা পারে। কোন প্রসেসের থ্রু দিয়ে পারে? ফটোসিনথেসিস প্রসেসের থ্রু দিয়ে পারছে। দেখো তাহলে কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে কার্বনটা প্রেজেন্ট ছিল তারা এখন কোথায় চলে গেছে? প্ল্যান্টের মধ্যে চলে গেছে। এবার একটা অ্যানিম্যালস লাইক তুমি কাউয়ের কথা ভাবো, কাউ কি করলো? প্ল্যান্টকে ইট করলো। তাহলে প্ল্যান্টের মধ্যে যে কার্বনটা চলে গেছিল অ্যাজ এ ফুড হিসাবে, সেইটা এখন কার মধ্যে বডিতে চলে এলো? অ্যানিম্যালস বডিতে চলে এলো। এবার কিছু সময় পর দেখবে প্ল্যান্ট আর অ্যানিম্যাল দুজনেই ডেড হয়ে গেল, তখন তাদেরকে আমরা ডেট্রিটাস বলছি, ডেড অর্গানিজম। তারা সয়েলের মধ্যে চলে এলো। তো এবার কি কি ঘটনা হতে পারে? এবার অনেক দিন তারা সয়েলের মধ্যে থাকতে 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 এখানে পেট্রোল তৈরি হলো, ডিজেল তৈরি হলো, দ্যাট মিনস দ্য ফসিল ফুয়েলস তৈরি হলো। এই ফসিলস ফুয়েলসগুলোকে লাইক কোলও তৈরি হতে পারে। এইগুলোকে যখন আমরা বার্ন করব, বার্ন করলে কি হবে? ফসিলস ফুয়েলকে কার্বন ডাই অক্সাইডটা আবার অ্যাটমসফিয়ারে মিশে যাবে, তাই তো? ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? এছাড়া যখন আমরা কোনো অর্গানিক সাবস্টেন্স মনে করো বার্ন করছি, বার্নিং অফ ফরেস্ট ফায়ারউড অ্যান্ড অর্গানিক ডেব্রিজ, তখনও কিছু CO2 এখানে কিন্তু রিলিজ হচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে। শুধু এই যে ল্যান্ডে নয়, ওয়াটার বডিজেও কিছু ফাইটোপ্ল্যাঙ্কটনস আছে যারা কি করে? তোমার কার্বন ডাই অক্সাইডকে ট্র্যাপ করে ফটোসিনথেসিস করতে পারে। বাট অল অ্যানিম্যালস তাদের সারভাইভ করার জন্য রেসপিরেশন প্রসেস আর হ্যাপেনিং। রেসপিরেশন প্রসেসে কি এমিট করি আমরা? কোন গ্যাস এমিট করি? কার্বন ডাই অক্সাইড গ্যাস এমিট করি। দেখো সেইভাবে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে সেমভাবে অ্যাটমসফিয়ারে সেন্ড করে দিচ্ছি। এইভাবে কার্বন সাইকেলটা আমাদের এনভায়রনমেন্টে কন্টিনিউয়াসলি আর হ্যাপেনিং, আর এতেই কার্বনের নাম্বারটা কনস্ট্যান্ট থাকতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এটা ছাড়াও রাজদীপ, অনুভব, সোহম, সুদীপ্ত, দিশারি, সৌম্যজিৎ, ঐন্দ্রিলা, অঙ্কন, দেবারুণ, আমরা এরপর আর একটা সাইকেলের কথা বলি। চলো সেই সাইকেলটাকে আমরা বলছি
নাইট্রোজেন সাইকেল। আমাদের এই এনভায়রনমেন্টে নাইট্রোজেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বডিতেও নাইট্রোজেন আছে, কারণ প্রোটিন শুধু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন আছে। আর প্ল্যান্টের বডিতেও নাইট্রোজেন আছে। বাট এই নাইট্রোজেনের মেন সোর্স সেটা কোথায় জানো? সেটার সোর্সটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। কোন ফর্মে আছে? N2 ফর্মে আছে। এবার এই N2 ফর্মে যে অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট আছে সেটা কিন্তু প্ল্যান্ট তার নাইট্রোজেনের মনে করো ইম্পর্টেন্স থাকলেও সেটাকে তারা টেক আপ করতে পারে না। কারা টেক আপ করতে পারে? টেক আপ করবার জন্য দেখো মেনলি দেখো এখানে এই নাইট্রোজেনটাকে টেক আপ করতে পারে কিছু মাইক্রো অর্গানিজমরা। লাইক তুমি রাইজোবিয়ামের নাম শুনেছো, অ্যাজিটোব্যাক্টেরিয়ার নাম শুনেছো। দে ক্যান ফিক্স দ্য নাইট্রোজেন অ্যান্ড দে কনভার্ট দিস নাইট্রোজেন টু দ্য সয়েল। তাহলে এই যে প্রসেস, যে অ্যাটমসফিয়ার নাইট্রোজেনটা তোমার কারা ট্র্যাপ করলো? ব্যাকটেরিয়ারা। এই প্রসেসটাকে আমরা বলছি নাইট্রোজেন ফিক্সেশন প্রসেস। মাইক্রো অর্গানিজম ছাড়া কিছু ফিজিক্যাল প্রসেস লাইক লাইটনিং, এই প্রসেসের থ্রু দিয়েও কি আসে? এই নাইট্রোজেনটা সয়েলের মধ্যে চলে আসে। এবার দেখো সয়েলের মধ্যে যখনই নাইট্রোজেনটা চলে এলো তখন কিছু অ্যামোনিয়া তৈরি হয়। দিস প্রসেস আর কল দ্য অ্যামোনিফিকেশন। কিন্তু এই অ্যামোনিফিকেশন থেকে তারপর আসে তৈরি হয় নাইট্রেট, দ্যাট ইজ কল দ্য নাইট্রিফিকেশন। কেন নাইট্রেট তৈরি করতে হলো? সয়েলের মধ্যে ডিফারেন্ট মাইক্রো অর্গানিজমরা অ্যামোনিয়াকে কনভার্সন করে নাইট্রেটে কনভার্সন করলো, বিকজ নাইট্রেট ইজ দ্য অ্যাভেলেবল ফর্ম অফ দ্য নাইট্রোজেন হুইচ ইজ প্ল্যান্ট আর ট্র্যাপ। প্ল্যান্ট নাইট্রোজেন ট্র্যাপ করতে পারে নাইট্রেট ফর্মে, N2 ফর্মেও পারে না, অ্যামোনিয়া ফর্মেও পারে না, অনলি পারে নাইট্রেট ফর্মে। তাহলে দেখো মাইক্রো অর্গানিজমরা লাইক ব্যাকটেরিয়া, লাইক ফাঙ্গাসরা, এরা কনভার্ট করে দিল নাইট্রেট, এবং সেই নাইট্রেটটা কি হলো? প্ল্যান্ট টেক আপ করে নিল। মানে তখন প্ল্যান্টের বডিতে নাইট্রোজেন চলে গেল। এবার অ্যানিম্যালসরা কী করলো? সেই প্ল্যান্টটাকে ফুড হিসেবে টেক আপ করলো। তখন প্ল্যান্ট থেকে অ্যানিম্যালের মধ্যে দেখো নাইট্রোজেনটা কেমনভাবে ট্রান্সফার হলো। কিন্তু আমরা কেউই সারা লাইফ বাঁচবো না, একটা সময় মারা যাব, ডেড হয়ে যাব। তখন কি হবে? তখন এই যে প্ল্যান্ট আর অ্যানিম্যাল যখন ডেড হলো, সয়েলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে, তারা ডিকম্পোজ করলো, করে আবার কি তৈরি করলো? দেখো আবার তারা NO3 তৈরি করে দিল। সে NO3 আবার কিছু প্ল্যান্ট টেক আপ করলো, অ্যান্ড সাম ব্যাকটেরিয়া এই NO3টাকে কনভার্ট করে দিল N2 তে। and this process where the nitrate are convert to nitrogen, this is called the denitrification process, and ব্যাকটেরিয়াটাকে বলি আমরা ডেনাইট্রিফিকেন্টস। এইভাবে নাইট্রোজেন সাইকেলটা কন্টিনিউয়াসলি চলতে থাকছে। তোমাকে যদি আমরা এক্সপ্লেন নাইট্রোজেন সাইকেল বলি, তুমি এরকম একটা ডায়াগ্রামেটিক আকারে জিনিসটাকে এক্সপ্লেন করবে। এই হচ্ছে আমাদের ইকোসিস্টেমের চ্যাপ্টারটা, আমরা পুরোটাকে কমপ্লিট করতে পারলাম আজকে। আর নেক্সট দিন আমরা শুরু করব একটু আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড একটা চ্যাপ্টার, পলিউশন, ওজোন লেয়ার ডিপ্লিউশনস বা গ্রিন হাউস এফেক্ট, যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। সেইগুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে পড়তে থাকবো। ওকে, তাহলে আজকের জন্য আমাদের এতখানি ক্লাসটা থাকলো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই। আর কালকে আমাদের জুম অ্যাপসের থ্রু দিয়ে ক্লাস হবে 3টে থেকে, সেই জন্য তোমরা রেডি থাকবে। আমরা কিছু কোশ্চেন অ্যান্সার, কিছু টেস্ট, এইভাবে আমাদের জুম অ্যাপসের ক্লাসটা হবে। যারা এখনও রেজিস্ট্রেশন করাতে পারোনি তারা রেজিস্ট্রেশন করিয়ে নিও। আর কোনো ডাউটস থাকলে আমার ফোন নাম্বার যেটা বা হোয়াটসঅ্যাপ নাম্বার 9804265101 কল করে নিও। তাহলে আজকের জন্য এতখানি, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ, অ্যান্ড উইশ ইউ দ্য বেস্ট অফ লাক।